সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, বলছেন মান্না। এদিকে সরকারের বিরোধিতা করা বিএনপির খাসলত, বলছেন নানক। জানাবো শহরের তুলনায় গ্রাম ও শিল্পাঞ্চলে লোডশেডিং বাড়ছে, বলছেন জিএম কাদের। নোয়াখালীতে হেরে গেলেন কাদের। এবং সর্বশেষ জানাবো মন্ত্রী হবার অফার, মান্নার নতুন স্টান্টবাজি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, বলছেন মান্না। সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, গত নির্বাচনে দেশের ৯৫% মানুষ এই সরকারকে ভোট দেয়নি। ৯৫% জনগণ এই সরকারকে ঘৃণা করে। উপজেলা নির্বাচনেও দেশের জনগণ বয়কট করেছে। ভারত আজ বুঝে গেছে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে। মান্না বলেন, আমাদের ডাকে দেশের জনগণ আন্দোলন করেছে, নির্বাচন বয়কট করেছেন, কিন্তু স্বৈরশাসক তো ক্ষমতা থেকে গেল না, তাহলে আমরা কি ব্যর্থ হয়েছি? বাংলাদেশে বর্তমান যে জুলুমবাজ ও স্বৈরশাসক সরকার আছে, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এমন সরকার দেশ পরিচালনা করে নাই। এরা দেশের প্রতিটা খাত চুরি করে খেয়ে ফেলেছে, তারা অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, বিদেশি ঋণে জর্জরিত হয়ে গিয়েছে। দেশে গোল্লায় গেলেও এদের কিছু যায় আসে না, তারা তাদের নিজেদের স্বার্থে অটল, তাই এই সরকারের সঙ্গে আপোষ করার মতো কোনো সুযোগ নাই। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র নাই, এই গণতন্ত্র আমাদের পুনরুদ্ধার করতে হবে, অন্য কেউ আমাদের গণতন্ত্র এনে দেবে না। ভারতের নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, বাংলাদেশে তাদের আগ্রাসনের কোনো তারতম্য হবে না। তবে ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিক সেই দেশের জনগণ বয়কট করেছে। মান্না বলেন, আমাদের গণতন্ত্র বন্ধ হয়ে গেছে, এটা আমাদেরই উন্মুক্ত করতে হবে। ভারত এটা করে দেবে না, কারণ বাংলাদেশে গণতন্ত্র হত্যার একমাত্র কারণ ভারত। সরকারের বিরোধিতা করা বিএনপির খাসলত, বলছেন নানক। বিএনপি নেতারা সরকারের বিরোধিতা করার জন্য বিরোধিতা করেছেন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আসলে এটা তাদের খাসলতে পরিণত হয়েছে। জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির যারা যারা বড় বড় কথা বলেন, ঘুম থেকে উঠেই যারা আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেন, তাদের কাছে আমার প্রশ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালের সময়ের চেয়ে কোন শাসনকাল ভালো ছিল? বিএনপি নেতাদের কাছে প্রশ্ন থেকেই যাবে। মন্ত্রী বলেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে হু হু করে এগিয়ে চলছে, এটা বিএনপি নেতারা মেনে নিতে পারছেন না। এই খাসলত থেকে বিএনপি যতক্ষণ না বেরিয়ে আসতে পারবে, আর দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের কাছ থেকে যতদিন না বেরিয়ে আসতে পারবে, ততদিন তারা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিতেই থাকবে। এর ফলে বিএনপি অতল গহ্বরে তলিয়ে যেতে বাধ্য হবেই। এই সময় ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কথা স্মরণ করে নানক বলেন, এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন এই পরমাণু বিজ্ঞানী। ক্ষমতার শীর্ষ পর্যায় থেকেও তার নির্মহ জীবনযাপন থেকে জাতির কাছে করেছে চির অমর। বঙ্গবন্ধু জামাতা এবং প্রধানমন্ত্রী স্বামী হওয়া সত্ত্বেও কোনো আমলি ডক্টর ওয়াজেদ মিয়াকে কখনো ক্ষমতার কাছাকাছি দেখা যায়নি। তিনি বলেন, সমাজের চিরচেনা মানুষের গতানুগতিক মানসিকতার সঙ্গে ওয়াজেদ মিয়ার বরাবরই একটু তফাৎ ছিল। বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দু সবচেয়ে কাছাকাছি থেকেও কোনোদিন তিনি ক্ষমতা চর্চার আগ্রহী হননি। ক্ষমতার উত্তাপের বিপরীতে তিনি ছিলেন স্থির, অচঞ্চল, নিভৃতচারী ও নিরঙ্কুশ ব্যক্তিত্ব। নিজের মেধা, শ্রম ও যোগ্যতায় তিনি ক্রমে হয়ে ওঠেন সত্যিকারের আত্মমর্যাদা সম্পন্ন মানুষের প্রতিচ্ছবি। শহরের তুলনায় গ্রাম ও শিল্প অঞ্চলে লোডশেডিং বাড়ছে, বলছেন জিএম কাদের। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে এমনকি শিল্প অঞ্চলে লোডশেডিং বাড়ছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহে তেমন কোনো ঘাটতি হয়নি। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে এমনকি শিল্প অঞ্চলে লোডশেডিং বাড়ছে, এই কারণে শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। এপ্রিলের শেষ সপ্তাহে যখন বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ ছিল, তখন সংকট প্রকট আকার ধারণ করে। বিদ্যুৎ পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে জিএম কাদের বলেন, আমাদের চাহিদা ১৭,০০০ মেগাওয়াট, আর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৭,১৬৫ মেগাওয়াট। প্রয়োজনের বেশি ১০,০০০ মেগাওয়াটের উপর উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র বসে আছে। এই ১০ থেকে ১১,০০০ মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন ও সরবরাহের বিষয়টি পিডিবির কর্মকর্তাদের পরিকল্পনা প্রণয়নের বিবেচনায় আসেনি। সংকট পরিস্থিতিতে সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য এই অতিরিক্ত উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র সমূহ বেসরকারি খাতে অনেক বেশি সুবিধা নিয়ে স্থাপন করা হয়েছিল। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, বেসরকারি মালিকানাধীন কেন্দ্র কখনো বিদ্যুৎ উৎপাদন করেনি, বা বিদ্যুৎ উৎপাদন করলে এর পরিমাণ তাদের সক্ষমতার ১ থেকে ২%। অর্থাৎ কেন্দ্রগুলো অধিকাংশ সময় উৎপাদনবিহীন অলস সময় পার করেছে। বিরোধী দলীয় নেতা বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে সরকারি হিসেবে ২৭,১৬৫ মেগাওয়াট। এর মধ্যে ১৩,৫০০ মেগাওয়াট পর্যন্ত ব্যাহত হয়, কিন্তু সম্প্রতি তাপপ্রবাহের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় ১৬,৪৭৭ মেগাওয়াট উৎপাদন রেকর্ড করা হয়েছে। প্রায় ১১,০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো অলস বসে আছে। ওইসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে উৎপাদন ছাড়াই ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, যদিও তাদের উৎপাদন ক্ষমতা ব্যবহার অনেক সময় জরুরি ছিল, কিন্তু অজ্ঞাত কারণে সেটি করা হয়নি। এর অনেকগুলো সচল ছিল না বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরো বলেন, দেশের অধিকাংশ গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে আইআরবি।
লোডশেডিং এ ভুগছে মূলত এই সংস্থার গ্রাহকেরা। মোট বিদ্যুৎ গ্রাহকের ৫৫% এই সংস্থা। তীব্র তাপ প্রবাহের সময় গ্রাম অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি লোডশেডিং ভোগ করছে। কোনো এলাকায় ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত লোডশেডিং করতে হয়েছে। তিনি বলেন, শিল্প কারখানায় লোডশেডিং না করার জন্য সরকারের নির্দেশনা থাকলেও তা পুরোপুরি মানা সম্ভব হচ্ছে না। গাজীপুরের একটি কারখানা জেনারেটর চালু রাখলে আগে মাসে ১৫ লাখ টাকা ডিজেল লাগতো, এখন ৩০ থেকে ৩৫ লাখ টাকা লাগছে। বিরোধী দলের নেতা বলেন, ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার কথা বলে ২ বছরের জন্য বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ প্রধান আইন করা হয়। কয়েক দফা মেয়াদ বাড়ানোর কারণে ২০২৬ সাল পর্যন্ত আইনটি কার্যকর থাকবে। এই আইনে সংশ্লিষ্ট সবাইকে দায়মুক্ত দেওয়া হয়েছে। এই আইনের আওতায় বিনা দরপত্রে ভাড়াভিত্তিক বিদ্যুৎ ক্রয় দফায় দফায় অতিরিক্ত মূল্য চুক্তি নবায়ন, অতি উচ্চতার এলএনজি, তরলীকৃত প্রকৃত গ্যাস আমদানি, বিনা দরপত্রে গ্যাস বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ অবকাঠামো নির্মাণ করার সুযোগ দেওয়া হয়, যা আমাদের অর্থনীতি সহ সার্বিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। নোয়াখালীতে হেরে গেলেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীতে মর্যাদা লড়াই হেরে গেলেন। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ এইচ.এম. খায়রুল আলম চৌধুরীকে পরাজিত করে সেখানে গতকাল নির্বাচিত হয়েছে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশতাক ওরফে শাবাব চৌধুরী। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের অস্বস্তি এবং টানটান উত্তেজনা ছিল। নোয়াখালীর রাজনীতিতে একরামুল করিম চৌধুরীকে মনে করা হয় ওবায়দুল কাদেরের প্রতিপক্ষ। একরামুল করিম চৌধুরী একবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং একরামুল প্রার্থী হওয়ার কারণেই ওই নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্যারিস্টার মওদুদ আহমেদের কাছে পরাজিত হয়েছিলেন। আওয়ামী লীগের অনেকে মনে করে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করতে পারবেন না। এই অবস্থানটি নেওয়ার পেছনে নোয়াখালীর রাজনীতি কাজ করেছে। এই নির্বাচনে যেন শেষ পর্যন্ত অধ্যক্ষ সেলিম বিজয়ী হন সেজন্য বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চেয়েছিলেন নোয়াখালী জেলার সভাপতি যেন বিজয়ী হন, আর এই কারণে শাবাব চৌধুরীকে নির্বাচন থেকে বসানোর জন্য চেষ্টা তদবির করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত একরামুল করিম চৌধুরীর একগুঁয়েমির কারণে শাবাব চৌধুরী নির্বাচন থেকে বসেননি, বরং একরামুল করিম চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন যে সন্তান বড় হলে অভিভাবকদের নিয়ন্ত্রণ থাকে না। একরামুল করিম চৌধুরী মুখে যাই বলুক না কেন এই নির্বাচনে জেতানোর জন্য তিনি এবং তার স্ত্রী মরিয়া চেষ্টা করেছেন। একরামুল করিম চৌধুরী যেমন নোয়াখালী আসনে এমপি, তেমনি তার স্ত্রী কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান। স্বামী স্ত্রী মিলে সন্তানকে রাজনীতিতে অভিষিক্ত করার এক মরণপণ লড়াই করেছিলেন এবং এই লড়াই অবশেষে গতকাল ৭০৩ ভোটের ব্যবধানে জেলা আওয়ামী লীগের সভাপতিকে পরাজিত করেছেন শাবাব। এটির ফলে নোয়াখালীতে একরামুল করিম চৌধুরীর কর্তৃত্ব আরো বেড়ে গেল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। যেহেতু কবিরহাট এবং সুবর্ণচর দুটি উপজেলা চেয়ারম্যানের পদ তার দখলে এবং তিনি নিজে এমপি, নোয়াখালীর রাজনীতিতে তার আগে থেকেই প্রভাব রয়েছে। আর এই কারণে অনেকে মনে করছেন যে এই নির্বাচনের মাধ্যমে আসলে ওবায়দুল কাদেরকে হারিয়ে দিলেন একরামুল করিম চৌধুরী। তবে ওবায়দুল কাদেরের সমর্থকরা বলেছেন উপজেলা চেয়ারম্যান কে হলো না হলো তাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিছু যায় আসে না। তিনি এই নির্বাচনে কারো পক্ষ ছিলেন না, আবার কারো বিপক্ষেও ছিলেন না, বরং তিনি চেয়েছিলেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু একরামুল করিম চৌধুরীর ছেলের এই বিজয় নোয়াখালীর রাজনীতিতে একটি বড় ধাক্কা বলে নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন। মন্ত্রী হবার অফার, মান্নার নতুন স্টান্টবাজি। রাজনীতিতে প্রায় পরিত্যক্ত আবর্জনা ডাস্টবিনে পড়ে থাকা মাহমুদুর রহমান মান্না নিজের ওজন বাড়াতে এবং রাজনীতিতে নিজের অবস্থান জানান দেওয়ার জন্য নতুন স্টান্টবাজি গ্রহণ করেছেন। সাম্প্রতিক সময় তিনি দৈনিক মানব জমিন পত্রিকায় এক সাক্ষাৎকার দাবি করেছেন নির্বাচনের আগে মাহমুদুর রহমান মান্নাকে মন্ত্রী হওয়ার অফার দেওয়া হয়েছিল এবং তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। বাংলা ইনসাইডারকে নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে মাহমুদুর রহমান মান্না ঢাহা মিথ্যা কথা বলেছেন। শুধু মিথ্যা কথা নয়, পুরো ঘটনাটা ছিল উল্টা। আমরা যদি নির্বাচনকালীন সময় বিশেষ করে ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করি, তখন সেই সময় দেখব মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে একাধিক জাতীয় দৈনিক বেশ কিছু রহস্যময় প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। ২৮ অক্টোবরের পর থেকে হঠাৎ করেই পর্দার আড়ালে চলে যান মাহমুদুর রহমান মান্না। বিএনপি নেতারাও তাকে খুঁজে পাননি, যুগপৎ কর্মসূচির জন্য তাকে অনুরোধ জানানো হলেও তাদের ডাকে মান্না সাড়া দেননি। এই সময় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে মাহমুদুর রহমান মান্না নির্বাচনে যাবেন এবং নির্বাচনে যাওয়ার জন্য তিনি জোট করেছেন না। আর এরকম জোটের জন্য তিনি সরকারের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও দাবি করেছিলেন। মাহমুদুর রহমান মান্নার সঙ্গে কথা বলেছিলেন এরকম একজন কর্মকর্তা বাংলা ইনসাইডারকে থেকে নিশ্চিত করেছেন যে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সরকারের পক্ষ থেকে বা সরকারের কোনো সংস্থা যোগাযোগ করেননি, বরং মান্নাই উপযাচক হয়ে ৩০০ আসনে নির্বাচন করার জন্য প্রস্তাব দিয়েছিলেন এবং এজন্য তিনি ৩০০ কোটি টাকার একটি বাজেটও চেয়েছিলেন। কিন্তু মাহমুদুর রহমান মান্নার এই প্রস্তাব যখন আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলকে দেওয়া হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রস্তাব নাকচ করে দেন। প্রধানমন্ত্রী বলেছেন মাহমুদুর রহমান মান্নাকে দিয়ে ভোটের রাজনীতি হবে না, তাকে এই মুহূর্তে দরকার নেই। সে যদি নির্বাচন করতে চায় তাহলে নিজ দায়িত্বে নির্বাচন করুক। আর এখানে মাহমুদুর রহমান মান্নার অধ্যায়ের সমাপ্তি ঘটে। বিশ্লেষকরা বলছেন যদি সত্যি সত্যি মাহমুদুর রহমান মান্নাকে প্রস্তাব দেওয়া হতো তাহলে মাহমুদুর রহমান মান্না কেন সেই সময় সেটি প্রকাশ করলেন না? মাহমুদুর রহমান মান্না কেন ২৮ অক্টোবরের পর ঘরে বসেছিলেন এবং তাকে নিয়ে যে গুঞ্জন হয়েছিল সেই গুঞ্জনের জবাব তিনি দেননি? মূল বিষয় হলো মান্না ওই সময় সরকারের সঙ্গে গোপন আতাত করেছিলেন নিজ উদ্যোগে। এই সময় যারা যারা নির্বাচনে গেছেন বা আওয়ামী লীগে যোগদান করেছেন তারা প্রত্যেকে নিজ উদ্যোগে সরকারের সঙ্গে আপোষ সমঝোতা করতে চেয়েছেন।
এই সময় জেনারেল ইব্রাহিম নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন এবং ইব্রাহিমের এই ঘোষণাটির বিষয়টি মাহমুদুর রহমান মান্না জানতেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। মাহমুদুর রহমান মান্নাই জেনারেল ইব্রাহিমকে আশ্বস্ত করেছিলেন যে আপনি যান, আমরা পরিস্থিতি দেখি, তারপর কি করা যায় ভাববো। মাহমুদুর রহমান মান্না বলেন, সেই পচা বামদের একজন যিনি বারবার ভুল পাল্টিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছেন এবং পদ্মার আড়ালে থেকে অনৈতিক সুবিধা আদায় করেছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সব সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।